হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো হাওড়া থেকে কিভাবে নিউ দিল্লি ভায়া হয়ে আজমির শরীফ যেতে একজন ব্যক্তির কত টাকা খরচ হতে পারে এবং তার মধ্যে দিল্লি থাকা খাওয়া, সাইট সিন ঘোরা এবং আজমির শরীফে থাকা খাওয়া সব মিলিয়ে দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমার যাত্রা হচ্ছে হাওড়া টু নিউ দিল্লি। আর এই যাত্রাপথে মোট আমরা 1522 কিলোমিটার পথ অতিক্রম করব। এই যাত্রাপথে আমরা মোট 4টি রাজ্যকে চেঞ্জ করব। এক হচ্ছে পশ্চিমবাংলা, 2 হচ্ছে ঝাড়খণ্ড, 3 হচ্ছে বিহার, 4 হচ্ছে উত্তরপ্রদেশ, 5 নম্বর আমরা দিল্লিতে গিয়ে পৌঁছবো। এই যাত্রাপথে মোট আমাদের সময় লাগবে 5 ঘন্টা 5 মিনিট। এই ট্রেনটি প্রতি সোমবার এবং শুক্রবার সপ্তাহে 2 দিন ছাড়ে হাওড়া থেকে। আর এই ট্রেনটি পৌঁছাবে ঠিক তার পরদিন সকাল 6:40। যেহেতু আমি 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে সফর করছি, আর এই ট্রেনের কত কি ভাড়া আছে তা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। অবশ্য আমি স্লিপার কোচে সফর করছি, আর এই স্লিপার কোচের ভাড়া হচ্ছে 1265 টাকা। যেহেতু এই ট্রেনের ডাইনামিক ফেয়ার সিস্টেম চালু আছে, আর এই ডাইনামিক ফেয়ার সিস্টেম মানে এখানে আপনি যত আগে টিকিট করবেন তত ভাড়াটা কমই পাবেন। একটা নির্দিষ্ট সময়ের পরে এর ভাড়াটা বাড়া কমা হতে পারে। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনের একটি বিশেষ সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন, সেটি হলো দুবার টিফিন এবং দুবার খাবার সম্পূর্ণ আপনি ফ্রি পাবেন। দেখতেই পাচ্ছেন সকালে ব্রেকফাস্টে চলে এসছে আমাদের দাদা, দিতে এসছেন। কি নাম আছে আপনার দাদা? সকালে ব্রেকফাস্টে নিয়ে চলে এসেছেন। কি কি আছে ব্রেকফাস্টে? ব্রেড আছে, বাটার আছে, ক্যাচাপ আছে, চা আছে, ভেজে কাটলেট আছে, নন ভেজে অমলেট আছে। প্রতিটি সিটেই এইভাবে পেন্ট্রি বয় ব্রেকফাস্ট পৌঁছে দিয়ে গেছে। এই ব্রেকফাস্টটা সম্পূর্ণ ফ্রি, কেননা আপনার টিকিটের সঙ্গে এর মূল্যটা তারা কেটে নিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলার শেষ স্টপেজ, যেখানে পশ্চিমবাংলার মধ্যে যে একটাই স্টপেজ দেয়, আর সেটা হচ্ছে আসানসোল। দেখতে পাচ্ছেন এরপরেই আমরা ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করব। বাংলা ছেড়ে যখনই ওই দূরের পাহাড় দেখতে দেখতে আমরা ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করে নিলাম, তখনই আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের জেসিডি জংশনে। আর এই জেসিডি জংশনটি হলো ঝাড়খণ্ডের একমাত্র জংশন যেখানেই শুধুমাত্র এই ট্রেনটি হল্ট করবে, কেননা ঝাড়খণ্ডের মধ্যে আর কোনো স্টপেজ দিবে না। ঝাড়খণ্ডের জেসিডি জংশন ছেড়ে ট্রেনটি যখন আবার চলতে শুরু করলো, দেখতে পেলাম পেন্ট্রি বয় দুপুরের লাঞ্চটা দিয়ে গেছে। তো চলুন এই লাঞ্চে কি কি দিয়েছে তা একটু আপনাদেরকে দেখে নিই। বন্ধুরা, দুপুরের এই থালিতে রয়েছে ডাল, ভাত, চিকেন কষা, 2 পিস রুটি, একটা করে কলা, টক দই এবং একটা টমেটো সস। দেখতেই পাচ্ছেন এগুলো সব সাজিয়ে দিয়ে গেছে। দুপুর গড়িয়ে যখন বিকাল হতে শুরু করলো, তখন আমরা পৌঁছে গেলাম বিহারের মধ্যে। আমাদের এই যাত্রাপথের 3 নম্বর হল্ট স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আর এই হল্ট স্টেশনটি হলো বিহারের পাটনা জংশন। বিহারের এই পাটনা জংশনে ট্রেনটি বেশ সময় ধরে দাঁড়িয়েছিল, কেননা ট্রেনটিতে পেন্ট্রির সব কাঁচামাল এবং ট্রেনের ব্যবহারকৃত জল তারা ভরে নিচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা হাওড়া টু নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের ফুল ব্লগ দেখতে চাও, আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রেখে দেব, দেখে নিতে পারো। আমরা পৌঁছেছি হাওড়া থেকে নিউ দিল্লি জার্নিতে উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর এটি হচ্ছে আমাদের 14 নম্বর স্টেশন, যে স্টেশনটার পূর্বে নাম ছিল মুঘলসরাই। বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক 8:45, আর ডিনার প্যাকেজ আমাদের চলে এসেছে। ডিনারের থালিতে কি কি দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। কি কি আছে দাদা? এটা চিকেন আছে না? চিকেন আছে, তারপরে ওটা হচ্ছে সম্ভবত ডাল আছে, 2 পিস রুটি আছে, এটা রাইস আছে, আর একটা সম্ভবত টমেটো সস দিয়েছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত 10:02 হয়েছে। এবারে আমরা শুয়ে পড়বো। বিছানা করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বিছানা। এই একজন আছে। এই মুহূর্তে আমরা নেমে গেছি দিল্লি স্টেশনে।
আর এটা নিউ দিল্লি স্টেশন। এখন ঘড়ির কাঁটাতে ঠিক 6:48 হয়েছে। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে ক্যাব নিয়ে নেবো, দেখি তারপরে হোটেলে যাব। আমরা একটা ক্যাব বুক করে নিচ্ছি, 300 টাকা করে দিয়েছে। আমরা জামে মসজিদের ওখানে পৌঁছাবো। 6 জন আছি আমরা, মাথা পিছু কোনো হিসেব করিনি, আমাদেরকে 6 জন মিলে 300 টাকা বলেছে। আমাদের জামে মসজিদের ওখানে পৌঁছে দেবে। কিছু করার নেই, এখানে নতুন জায়গা, বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা। দিল্লি অবধি পৌঁছতে আমাদের ট্রেন ভাড়া 1265 এবং রুম অবধি পৌঁছতে আরও 50 টাকার ক্যাব ভাড়া, সর্বমোট 1315 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দিল্লির জামে মসজিদের সামনে। আর আমি যে লোকেশনটা আছে, এই লোকেশনের যে রুমটা আমি নিয়েছি আপনাদেরকে দেখাবো। এই গলি দিয়ে যেতে হবে, উপর ফ্লোরে নিয়েছি। এই ব্যালকনি আছে সামনে। গেস্ট হাউসের নাম হচ্ছে সামার গেস্ট হাউস। আর ঠিক আমার পিছন সাইডটাতে এইখানে আছে দিল্লি জামে মসজিদ। একদম পুরো জামে মসজিদের সামনেই আছে এই গেস্ট হাউসটা। তো এর ভিতর দিয়ে আমরা উপরে উঠতে হবে গেস্ট হাউসটা। চলুন আপনাদেরকে দেখাই গেস্ট হাউসে কেমন কি পরিষেবা আছে। যেহেতু আমরা 6 জনের একটা গ্রুপে এসেছি, তাই আমাদের একটা বড় রুম নিয়ে নিলাম এবং আমাদের এই রুম ভাড়া পড়েছে 2400 টাকা করে, মানে মাথা পিছু আমাদের 400 টাকা করেই ভাগে পড়েছে। এরপর বন্ধুরা, রুম থেকে আমরা ফ্রেশ হয়ে আমাদের রুমের পাশেই সেই দিল্লির বিখ্যাত জামা মসজিদে আমরা পৌঁছে গেলাম এবং ওখানে পৌঁছে বেশ কিছু সময় আমরা ওখানে বসলাম। ওখান থেকে কিছু ফটোশ্যুট করে নিলাম এবং দুপুরে জোহরের নামাজটাও আদায় করে নিলাম। এই দিল্লির জামা মসজিদের ফুল ব্লগ যদি তোমরা দেখতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখে দেবো, সেখানে আমার ফুল ব্লগ দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারো। জামা মসজিদ থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম দিল্লির সেই বিখ্যাত ঐতিহ্যপূর্ণ মার্কেট মিনা বাজারে। আর এই মিনা বাজার থেকে কিছু মার্কেটিং করে নিলাম। চাইলে তোমরাও এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারো। খাওয়ার জন্য যখন আমরা একটা রেস্টুরেন্টে প্রবেশ করলাম এবং সেখানে গিয়ে আমরা খাবারের মেনু আর দামটা দেখে একটু বিস্মিত হয়ে গেলাম, কেননা এখানে খাবারের দামটা অনেকটাই বেশি ছিল। আর যার কারণে আমরা চিকেনের কিছু আইটেম এবং সঙ্গে কিছু তন্দুরি নিয়ে নিলাম। আর আমাদের প্রত্যেকের মাথা পিছু 450 টাকা করে গুনতে হয়েছিল। তবে অবশ্যই বলবো, খাওয়ার আগে এখানে দামটা যাচাই করে নেবেন। এখানে খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দিল্লি যাত্রার দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আমরা সকালবেলা বেরিয়েছি দিল্লির সাইট সিন ভ্রমণ করার জন্য। এই সাইট সিনের মধ্যে আমরা মোট 22টা জায়গায় ভ্রমণ করব, 22টা সাইট সিন আর কি দেখবো। তো সেই 22টা সাইট সিন দেখার জন্য হোটেলের সামনেই আমাদের এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা এসছে। এই বাসে করে আমরা ঘুরবো। যেহেতু আমরা দিল্লির সাইট সিন ঘোরার জন্য হোটেল থেকে গাড়ি বুক করেছিলাম, আর সেই কারণে আমাদের মাথা পিছু 400 টাকা করে গুনতে হয়েছিল এবং এই গাড়ি করেই দিল্লির সাইট সিন আমরা ভ্রমণ করে নিলাম। দিল্লির সাইট সিন ভ্রমণে সবার প্রথমে আমরা পৌঁছে গেলাম দিল্লির লালকেল্লাতে। আর এখানে গিয়ে আমরা 80 টাকা দিয়ে টিকিট করে নিলাম। 80 টাকার টিকিট করে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম দেওয়ানি আম, তারপরেই পৌঁছে গেলাম দেওয়ানি খাস, মতি মসজিদ, আরও অনেক কিছু এখানে দেখার আছে, বহু কিছু। তবে বন্ধুরা, আপনাদেরকে বলবো, যদি আপনারা লালকেল্লার ফুল ব্লগ ভিডিও দেখতে চাও, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারো। এরপর আমরা ছুটে চললাম দিল্লির শান্তিবন অর্থাৎ রাজঘাটের দিকে, আর যেখানে কিনা জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল, যেখানে গান্ধীজিকে দাহ করা হয়েছিল। স্ক্রিনে যে কালো গ্রানাইট পাথর দ্বারা নির্মিত স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই সমাধিস্থল। আর তার গায়ে লেখা নাথুরাম গডসের গুলিতে নিহত গান্ধীজির মুখের শেষ বাক্য, হে রাম, আজও জ্বলজ্বল করছে, ঠিক যেমনভাবে জ্বলছে এই প্রদীপগুলি। গান্ধীজির সমাধি থেকে বেরিয়ে আমরা ছুটে চললাম ইন্ডিয়া গেটের দিকে। ভারতবর্ষের রাজধানী নতুন দিল্লি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মেহরাউলি এলাকার দক্ষিণ দিল্লিতে অবস্থিত যে স্থানে আমরা ছুটে চলেছি, আর সেখানেই ভারতের মুসলিম কেন্দ্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয়েছিল, যেখানে 850 বছর ধরে টিকে আছে ইসলামিক শাসনের কিছু উল্লেখযোগ্য নিদর্শন। আর সেই নিদর্শন দেখতেই আমরা পৌঁছে গেছি। এই নিদর্শনটি হলো দিল্লির কুতুব মিনার। আর এই কুতুব মিনারের
প্রবেশ করতে হলে আমাদের টিকিট মূল্য গুনতে হয়েছে মাত্র 40 টাকা। দিল্লির কুতুব মিনার থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ভারতের এক বিখ্যাত অলির দরবারে, যিনি কিনা ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে 1238 সালে জন্মগ্রহণ করেন, যিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া নামেই খ্যাত। বাল্য জীবনে শিক্ষা গ্রহণ করার পর 20 বছর বয়স যখন হয় ওনার, তখন তিনি চলে যান পাকিস্তানের পাকপাতানে এবং সেখানে গিয়ে তিনি হযরত সুফি সাধক ফরিদউদ্দিন গঞ্জুস্কর রহমতুল্লাহ আলাইয়ের শিষ্যত্ব গ্রহণ করেন এবং খলিফা পদে নিযুক্ত হন। বারবার পাকিস্তানে চলে যাওয়া আবার দিল্লিতে ফিরে আসার মাধ্যমে যখন তিনি যখন দিল্লিতে চলে আসেন, তখন তারই শিষ্যরা এই চলে আসাকে কেন্দ্র করে এক সুন্দর গান রচনা করেন, আর যেই গানটি কিনা ছিল ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো। নিজামুদ্দিন আউলিয়ার মাজারের ফুল ব্লগ ভিডিও এর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দিল্লি থেকে পরদিন খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আজমির শরীফে যাওয়ার উদ্দেশ্যে। আর এই আজমির শরীফ যাওয়ার জন্য 12015 নিউ দিল্লি আজমির শতাব্দী এক্সপ্রেস করে আমরা বেরিয়ে পড়লাম। এই ট্রেনটি প্রতিদিন নিউ দিল্লি থেকে 6:10 মিনিটে ছাড়ে এবং আজমির জংশনে পৌঁছায় 12:50। অ্যাপ্রক্স মোটামুটি 6.5 ঘন্টা মতো সময় লাগে আজমির পৌঁছাতে। আর এই ট্রেনে মূলত দুটি ক্লাসের টিকিট পাওয়া যায়, এসি চেয়ার কার এবং অপরটি হলো এক্সিকিউটিভ চেয়ার কার। এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 780 টাকা থেকে 1100 টাকার মতো, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে 1600 টাকা থেকে 2000 টাকার মতো। যেহেতু এখানে ডাইনামিক ফেয়ার সিস্টেম চালু আছে, তাই ভাড়ার কিছু আপ ডাউন হতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। বন্ধুরা, আমরা আজমির জংশনে নেমে মাত্র 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত ভারতবর্ষের এক অলির দরবার হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরের রহমতুল্লাহ আলাইয়ের দরবারে পৌঁছে গেলাম। চাইলে আপনারা এখান থেকে অটো বা টোটো করে নিতে পারেন, ভাড়া কিন্তু খুব বেশি নয়। আজমির শরীফ রওজার আশেপাশে প্রচুর আপনারা থাকার এরকম হোটেল পেয়ে যাবেন, আর এই হোটেলগুলো এক এক রুমের এক এক রকম ভাড়া থাকে। যেহেতু আমরা এই হোটেলে ছিলাম, তো এখানের রুম ভাড়াটা খুবই সস্তা, আর আমরা একটা সপ্তাহের প্যাকেজের মধ্যে ছিলাম, সেই কারণে আমাদের প্রতিদিনের 1000 টাকা করে রুম ভাড়া ছিল। চাইলে তোমরা 1000 টাকার বেশি রুম ভাড়া দিয়েও থাকতে পারো, আবার কম টাকার রুমও পেয়ে যেতে পারো। একটু খোঁজাখুঁজি করলে অবশ্যই পেয়ে যাবে। রুম থেকে ফ্রেশ হয়ে এরপর আমরা রওজাতে পৌঁছে গেলাম এবং ওখানে গিয়ে আমরা মাজার জিয়ারত করে নিলাম এবং মাজারের আশেপাশেটা ঘুরে দেখলাম। তো বন্ধুরা, এই আজমির শরীফ দরগার ফুল ব্লগ ভিডিও আমার এই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, যদি আপনারা চান তো ওখান থেকে ফুল ভিডিওটা দেখে নিতে পারেন।